অধ্যায় ৭ রণকৌশল ১ সানজু বলেছেন, যুদ্ধে সেনাপতি তার আদেশ পান সম্রাটের কাছ থেকে। ২ একবার সেনাবাহিনী সংগঠিত ও শক্তি কেন্দ্রীভূত করার পর তাকে বাহিনীর বিভিন্ন উপাদানগুলো একত্রে মিশিয়ে সঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তারপরই শিবির স্থাপন করা উচিত। ৩ এরপর আসে কৌশলী চলাচল, যা যুদ্ধবিদ্যার সবচেয়ে কঠিন অংশ। এর জটিলতা হল ঘুরপথকে সরল পথে রূপান্তর করা এবং বিপর্যয়কে পরিণত করা লাভে। যেমন একটি দীর্ঘ ও ঘূর্ণায়মান পথ ধরেও শত্রুকে পথচ্যুত করার পর তার চেয়েও দেরিতে শুরু করে যদি লক্ষ্যস্থলে আগে পৌঁছানো যায়, তবে তা হল বিচ্যুতি কৌশলের সার্থক প্রয়োগ। ৫ সুশৃঙ্খল বাহিনীর মাধ্যমে কৌশলী চলাচল লাভজনক, কিন্তু বিশৃঙ্খল জনসমষ্টির সঙ্গে তা অত্যন্ত বিপজ্জনক। ৬ যদি তুমি সম্পূর্ণ সজ্জিত বাহিনীকে কোনো সুবিধা ছিনিয়ে নিতে পাঠাও, তবে সম্ভবত তারা দেরি করেই পৌঁছাবে। আবার দ্রুতগতির একটি ইউনিট পাঠালে তার সঙ্গে থাকা রসদ ও মালপত্র ত্যাগ করতে হবে। সুতরাং যদি তুমি তোমার সৈনিকদের বলো তাদের শক্তবর্ম গুটিয়ে নিয়ে দিনরাত একটানা চলতে, দ্বিগুণ দূরত্ব পাড়ি দিতে এবং ১০০ পথ পাড়ি দিয়ে সুবিধা আদায় করতে, তবে তোমার ৩টি ডিভিশনের নেতারাই শত্রুর হাতে ধরা পড়বে। ৮ শক্তিশালী সৈন্যরা সামনে থাকবে, ক্লান্তরা পিছিয়ে পড়বে। এই পরিকল্পনায় তোমার সেনাবাহিনীর মাত্র ১% গন্তব্যে পৌঁছাবে। ৯ যদি তুমি ৫০ চলার পরিকল্পনা করো শত্রুকে ফাঁকি দিতে, তবে প্রথম ডিভিশনের নেতা হারাবে এবং কেবল অর্ধেক বাহিনী পৌঁছাবে। ১০ যদি তুমি ৩০ অগ্রসর হও একই উদ্দেশ্যে, তবে তোমার বাহিনীর ২/৩ গন্তব্যে পৌঁছাবে। ১১ সুতরাং বলা যায়, যদি সেনাবাহিনীর সঙ্গে মালপত্র না থাকে তবে তারা ধ্বংসপ্রাপ্ত হয়, যদি খাদ্য না থাকে তবে তারা ধ্বংসের মুখে পড়ে, এবং সরবরাহের ঘাঁটি না থাকলে বাহিনী ধ্বংসের মুখেই পড়ে। ১২ প্রতিবেশীদের উদ্দেশ্য না জেনে আমরা কখনোই জোটে প্রবেশ করতে পারি না। ১৩ আমরা সেনাবাহিনী নিয়ে কৌশলগতভাবে চলতে পারব না যদি না আমরা ভূখণ্ড সম্পর্কে পরিচিত না হই। এরপর বোধ এবং বন, গর্ত ও ঘাগাই, জলাভূমি ও মালা সবকিছুর সঙ্গে পরিচয় থাকা আবশ্যক। ১৪ আমরা প্রকৃতির যে সুবিধা পেতে পারি তা কাজে লাগানো সম্ভব নয় যদি না আমরা স্থানীয় গাইড বা পথ প্রদর্শকদের ব্যবহার করি। ১৫ যুদ্ধে ছলনার চর্চা করো, তাহলেই সফলতা আসবে। ১৬ কখন সৈন্যদের একত্রিত করতে হবে আর কখন ভাগ করতে হবে এ সিদ্ধান্ত নির্ভর করবে পরিস্থিতির ওপর। ১৭ তোমার গতি হোক বাতাসের মতো দ্রুত, আর সংগঠন হোক বনভূমির মতো ঘন ও মজবুত। ১৮ লুটপাট ও আক্রমণে হোক আগুনের মতো দহনশীল, আর স্থিরতায় হোক পর্বতের মতো অচল। ১৯ তোমার পরিকল্পনা হোক রাতের মতো অন্ধকার ও রহস্যময়, আর যখন অগ্রসর হও বজ্রপাতের মতো হঠাৎ এসে পড়ো। ২০ যখন কোনো গ্রামাঞ্চল লুট করো, তখন লুণ্ঠনের সম্পদ তোমার সৈন্যদের মধ্যে ভাগ করে দাও, আর যখন নতুন অঞ্চল জয় করো তখন তা ভাগ করে দাও, তাতে সৈন্যদের সুবিধা হয়। ২১ কোনো পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে চিন্তা ও পর্যালোচনা করো। ২২ যে ব্যক্তি বিচ্যুতি কৌশলের কলাকৌশল আয়ত্ত করেছে সেই বিজয়ী হবে। এটাই পরিচালনার শিল্প। ২৩ সেনাবাহিনী পরিচালনা গ্রন্থ বলে, যুদ্ধক্ষেত্রে মুখে বলা আদেশ দূরে পৌঁছায় না, তাই ঢাক ও ড্রামের প্রচলন হয়েছে। তেমনি সাধারণ বস্তু চোখে স্পষ্ট দেখা যায় না, তাই পতাকা ও ব্যানারের প্রয়োজন। ২৪ ঢাক, ড্রাম ও পতাকা, ব্যানার এইসব হল সৈন্যদের কান ও চোখ একত্রে কেন্দ্রীভূত করার মাধ্যম। ২৫ বাহিনী যখন এমনভাবে একত্র হয় তখন সাহসীরা একা এগিয়ে যেতে পারে না, আর ভীতুরা একা পিছিয়ে যেতে পারে না। এটি হল বৃহৎ বাহিনী পরিচালনার কৌশল। ২৬ রাতের যুদ্ধে সংকেতের জন্য আগুন ও ড্রামের বেশি ব্যবহার করো, আর দিনের যুদ্ধে পতাকা ও ব্যানারের মাধ্যমে সৈন্যদের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে প্রভাবিত করো। ২৭ একটি সম্পূর্ণ সেনাবাহিনীকেও তার মনোবল থেকে বঞ্চিত করা যায়, এমনকি একজন প্রধান সেনাপতিকেও বিভ্রান্ত করা সম্ভব। ২৮
সৈন্যের মনোবল সকালে সবচেয়ে তীব্র থাকে, দুপুর নাগাদ তা বিস্তেজ হতে থাকে, আর সন্ধ্যের তার মন পড়ে থাকে শুধু শিবিরে ফেরার চিন্তায়। তাই একজন বুদ্ধিমান সেনাপতি সেই বাহিনী এড়িয়ে চলে যার মনোবল তুঙ্গে, এবং আক্রমণ করে তখন যখন তারা ক্লান্ত ও ঘরে ফেরার মনোভাব পোষণ করে। এটি হচ্ছে মনস্তাত্ত্বিক দশা বিশ্লেষণের কৌশল। ৩০ শৃঙ্খলিত ও স্থির থেকে শত্রু শিবিরে বিশৃঙ্খলা ও হট্টগোলের অপেক্ষা করা, এটি হল আত্মসংযম রক্ষা করার কৌশল। ৩১ যখন তুমি লক্ষ্যের কাছে কিন্তু শত্রু এখনও অনেক দূরে, যখন তুমি বিশ্রামে কিন্তু শত্রু ক্লান্তিকল পরিশ্রমে রত, যখন তোমার সৈন্যদের পেট ভরা কিন্তু শত্রু অনাহারে, এটি হল শক্তি সংরক্ষণের শিল্প। ৩২ শত্রুর পতাকা যদি নিখুঁতভাবে সজ্জিত থাকে তবে তাদের বাধা দিও না। যদি তারা নির্ভরশীল ও সুশৃঙ্খল রচনা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তবে আক্রমণ করো না। এটি হল পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল। ৩৩ যুদ্ধের একটি মৌলিক নীতি হল কখনো শত্রুর বিরুদ্ধে উঁচু পথে উঠে আক্রমণ করো না, আবার যখন শত্রু নিচে নামছে তখনও সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়িও না। এটি হল যুদ্ধবিদ্যার চূড়ান্ত রূপ। ৩৪ যে শত্রু ভান করে পালাচ্ছে তাকে অনুসরণ করো না, যে সৈন্যের মনোবল প্রজ্বলিত তাকে আক্রমণ করো না। ৩৫ শত্রু যে ফাঁদ পুঁতে চমকপ্রদ প্রলোভন দেখায় তা গিলে ফেলো না। ৩৬ ঘরে ফেরার পথে কোনো সেনাবাহিনীর পথ রুদ্ধ করো না। যখন কোনো সেনাবাহিনীকে ঘিরে ফেলো তখন তাদের পলায়নের একটি পথ খোলা রাখো। হতাশায় নিমজ্জিত শত্রুকে একেবারে কোণঠাসা করে তুলো না। ৩৭ এটাই হল যুদ্ধবিদ্যার চূড়ান্ত রূপ। এই ছিল অধ্যায় ৭। ধন্যবাদ।